নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। একেবি টিভির স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের দেশের মুনি ঋষিরা যারা ছিলেন, তারা কিন্তু সবসময় বলে গেছেন এই প্রকৃতিতে আছে আমাদের বিভিন্ন উপাদান যা নাকি আমাদের সুস্বাস্থ্যকে ধরে রাখতে সাহায্য করে। তো প্রাকৃতিক উপাদান আমাদের স্বাস্থ্যকে ধরে ভালো রাখতে সাহায্য করে। আর এই প্রাকৃতিক উপাদান আমরা কিভাবে ব্যবহার করব, কোনটা আগে নেব কোনটা পরে নেব, বা আমাদের খাদ্যের অভ্যাস কি হওয়া উচিত, কিসের জন্য আমাদের বর্তমান দিনে এত রোগ ব্যাধি দেখা দিচ্ছে, তা নিয়ে আজকে আমরা আলোচনায় আছি। আমাদের সাথে আছেন আজকে স্টুডিওতে শ্রদ্ধেয় শ্রী তপন দত্ত মহোদয়। আপনাকে নমস্কার জানাচ্ছি। মেডিকেল নিউট্রিশনিস্ট এবং নেচারোপ্যাথিস্ট। আবার এমবিবি ক্লাবের যে চৌমুনি আছে সেখানে আহার বিজ্ঞান কেন্দ্রেরও প্রতিষ্ঠাতা। তো আপনাকে আমি প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে আমরা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, তারপরে আয়ুর্বেদিকটা আমাদের দেশের একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, সব কিছুই আছে। কিন্তু এটার সাথে আপনি যেটা বলছেন, যদিও আমরা মুনি ঋষিদের কাছ থেকে আগে থেকেই জানতাম, তারা শুনেছি ফলমূল খেয়েই সুস্থ থাকতেন, ভালো থাকতেন না। তো এই ব্যাপারটা কি ন্যাচারোপ্যাথিস্ট বা প্রাকৃতিক বাংলায় বলে চিকিৎসা পদ্ধতি, এটা কি এবং কিভাবে আপনি এটার সাথে যুক্ত হলেন এবং কবে থেকে যুক্ত হলেন, এটা আমি দর্শক বন্ধুদের আপনি জানাবেন। প্রথমেই নমস্কার একেবি টিভি সবাইকে, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আজকাল কেউই এখনো ভুলেই গেছে যে আমাদের যে জিনিসটা ছিল প্রাচীন পরম্পরা, সেই আয়ুর্বেদ, তার সাথে নেচারোপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা, সেটা ছিল। কিন্তু এটা দিনে দিনে সেটা আমরা প্রায় লুপ্ত প্রায়। আগে আপনার হয়তো মনে আছে বা আপনিও জানেন, আমাদের দাদু ঠাকুমা দিদিমারা ঘরে ঘরে আজকে একটু সর্দি জ্বর হলো, চট করে কিছু একটা বেটে রস করে খাইয়ে দিল, কমে গেল। তো ওইসব জিনিস আজকাল আর নেই। তো আগের দিনে কয়জন আর ডাক্তার ছিল, সবাই এইভাবেই চলতো। ওই জিনিসটাকে যাতে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থাটা। নেচারোপ্যাথি, আমি নেচারোপ্যাথি লাইনে এসেছি অ্যাকচুয়ালি 2004 থেকে। আচ্ছা। ওই সময়ে আমার ছেলে মেয়ে প্রচণ্ড অসুস্থ থাকতো। এমনও দিন গেছে আমার বছরে 6 মাস আমি হসপিটালে থাকতাম ওদেরকে নিয়ে। তো কেন অসুস্থতা, তা কি ওষুধ থাকতো ওদের? প্রচন্ড শ্বাসকষ্ট হতো, জ্বর হতো, সর্দি কাশি হতো, পেট খারাপ থাকতো, এগুলোই হতো। কিন্তু এগুলো এতটাই বেশি হতো যে আমাকে হসপিটালাইজ করতে হতো। এবং একবার আমার ছেলে একবার মেয়ে দুজনকে নিয়েই আমার কলকাতায় নিয়ে যেতে হয়েছে এবং হসপিটালাইজ করতে হয়েছে। তো তখন কলকাতায় যে ডাক্তার, উনি এশিয়ার একজন 5 জন স্পেশালিস্টের একজন, ডক্টর অপূর্ব ঘোষ, উনি আমার ছেলেকে বা মেয়েকে যে ট্রিটমেন্ট করলেন, দেখলাম মেডিসিন যাই দিয়েছে সাথে খাবারটার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। বলে এই খাবারটা খাওয়াতে হবে। আমি আশ্চর্য হয়ে গেছি। আগরতলাতে স্টুল কালচারে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট দেখিয়েছে, ঠিক সেই অ্যান্টিবায়োটিকটাই উনি দিয়েছেন, সাথে খাবারটা দিয়েছেন, এবং খুব মিরাকল রেজাল্ট, 3 দিনের রেজাল্ট হয়ে গেছে। তখন থেকে আসলে কি আমাদের যে খাদ্যের যে অভ্যাস, বা যদি বলি আমাদের লাইফস্টাইলটাই কিন্তু বর্তমান দিনে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দায়ী বলতে গেলে মূলত। একদম। তো ওই তখন থেকে আমার এটা নিয়ে স্টাডি করা শুরু। আর প্রথম থেকে আপনি এমনি বেসিক্যালি আমি বিএসসি অনার্স, জুলজিতে অনার্স, কিন্তু আমার বোটানি ছিল সাবজেক্ট। আচ্ছা। তো বোটানি থাকাতে আমি মেডিসিনাল প্ল্যান্টের প্রতি আমার একটা ঝোঁক ছিল। আচ্ছা। তো আমার বাড়িতেও এরকম 20-25টার মতো মেডিসিনাল প্ল্যান্ট ছিল। খুঁজতাম যে কোনটা দিয়ে কি করা যায়। এবং আমি শিবকালী ভট্টাচার্যের একটা বই আছে মেডিসিনাল প্ল্যান্টের উপরে, এটা 11টা ভলিউমের একটা বই আছে। সেই বইয়ের ফুল সেট আমার কাছে আছে। তা আমি এগুলো পড়তাম, ভালো লাগতো, রাখতাম বাড়িতে। কিন্তু এটা যেতে গেলে প্রথম হচ্ছে আহার। মানুষের সুস্থ থাকার আহার, বিহার, আচার, ব্যবহার, এই 4টে পিলার।
তো আহারটা হচ্ছে প্রথম। তো সেই জন্য দেখলাম যে নেচারোপ্যাথি এমন একটা জিনিস, সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম মেনে চলা। নেচারোপ্যাথি আর কিচ্ছু না, প্রকৃতির নিয়মে। আমরা মানুষ আমরাই অসুস্থ হই, কিন্তু এই যে এত পশু পাখি আছে এরা তো অসুস্থ হয় না, তাদের না ওবেসিটি আছে, না হাই প্রেশার, ডায়াবেটিস আছে। তো সেটা মানে বিশাল ব্যাপার যে কেন ওরা অসুস্থ হয় না, আমরা অসুস্থ। তো এটা নিয়ে চিন্তা করতে গিয়ে আমি আস্তে আস্তে ওই জিনিসটা স্টাডি করতে শুরু করলাম। করার পরে দেখলাম ঠিকই তো, আমরাই নেচার থেকে সরে যাচ্ছি, যে কারণে আমরা অসুস্থ হচ্ছি। তো ওই নেচারের মধ্যে থেকে সেই নিয়মে চললে দেখা গেছে যে মানুষের রোগ থাকার কথা না। তো ওইটাই নেচারোপ্যাথি। এটা নিয়ে আমি কাজ শুরু করেছি মোটামুটি 2012 থেকে, নিজেদের ফ্যামিলির মধ্যে নিজেরা। আচ্ছা আচ্ছা। কিন্তু একদম ফোরফ্রন্টে এসে কাজ শুরু করেছি কোভিড টাইমে। আচ্ছা আচ্ছা। কোভিডের টাইমে সবাই ঘরে বন্দি। আমি তখন দিল্লি ছিলাম। দিল্লিতে আমার কোয়ার্টারের আশেপাশে উপরে নিচে সব কোভিড ছিল। তো ওই সময়টাতে আমরা কোভিডের আমাদের একটা ছিল, আমার মেন্টর ছিলেন ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী। ওনার একটা টিম ছিল পুরো ইন্ডিয়াতে যারা ভলান্টিয়ার হিসাবে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি সেখানে ভলান্টিয়ার ছিলাম। আচ্ছা। তো আমি আমার ফ্যামিলিতে তো আমার কারোর সর্দি জ্বর হয়েছে, কোনোদিন টেস্টও করাইনি, কোভিডও হয়নি। কিন্তু আমার আশেপাশে যাদের টেস্ট করেছে কোভিড হয়েছে, আমি ওদের ঘরে গেছি, খাবার পৌঁছে দিয়েছি, বলেছি এইভাবে খাও, 3 দিনে সুস্থ হয়েছে। তো তারপর থেকে আস্তে আস্তে আমি মানুষের জন্য কাজ মানে করা যায়, এটা নিয়ে মানুষকে বোঝানো যায়, তার জন্যই এই লাইনে আসা। তার জন্য একটা চিন্তা ছিল যে এইটাকে একটা সুন্দর নাম দিতে হবে। তার জন্য আমার নামটা হচ্ছে আহার বিজ্ঞান কেন্দ্র। আহারের বিজ্ঞানটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটাই আমার মানে মূলত আপনি বলতে চাইছেন যে খাওয়ার যে আমাদের স্টাইল বা রীতিনীতিটাকে আমাদের মানে প্রকৃতির সঙ্গে মেনে চলতে হবে, তাহলে আমরা অনেকটা সুস্থ থাকবো। ঠিক আছে। তো এরপরে যেটা আমি জানতে চাইবো আপনার কাছে, ঠিক আছে আমি প্রাকৃতিক নিয়ম মেনে যদি চলি আমরা ভালো থাকবো আপনি বলছেন, এবং খাওয়ার অভ্যাসটা আমরা যদি ঠিক করি, খাওয়ার সাথে সাথে বোধ অন্য অনেক কিছুই করতে হবে, ঘুমের ব্যাপার আছে, বা আমি দেখেছি আজকালকার দিনে ছেলেমেয়েরা সন্ধ্যে 5টার সময় স্নান করে, এটা কি ঠিক? একদমই না। স্নান, ঘুম থেকে ওঠা হচ্ছে এমনিতে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, তো 3:30 থেকে 4টে, কিন্তু ওই সময়টা মানে সম্ভব হয় না। সবকিছুর মধ্যে কিছুটা রিল্যাক্সেশন তো থাকেই। অন্তত সকালবেলা সূর্য ওঠার পরেই 7টা, 7:30, 8টার ভেতরে যদি কেউ স্নান করে এবং ততক্ষণে তার ওয়াশ টোয়াশ যা করার সেগুলো প্রাতক্রিয়া সব সেরে স্নানটা করে নেয়, তাহলে তার পুরোটা দিন ভালো থাকবে না, শুধু সে এতটাই এনার্জেটিক থাকবে, এবং সেই সঙ্গে তার ডায়েট, মানে তখন আর ওকে রোগে আক্রমণ করার কোনো প্রশ্নই আসবে না। মানে মোট কথা হচ্ছে রোগ আসছে কেন? রোগ আসছে আমাদের ইমিউনিটি ডাউন হচ্ছে বলে। আর সবচেয়ে মানে রোগটা কিন্তু আমি বলি যে আমার যেটা দেখবেন আপনার সঙ্গে মিলে কিনা, ধরুন মানে একটা জায়গাকে আক্রমণ করলো, রোগটা হচ্ছে সেটাই, মানে আমি একটা দেশকে আক্রমণ করলাম, সেটাই তো রোগ। সেটাই। তা আমার যদি মানে বন্দুক বা গুলি টুলি ভালো থাকে, আমি মানে রোগটাকে সরিয়ে দিতে পারবো, নাহলে পারবো না। তো আচ্ছা, এরপরে যেটাতে আসছে, কারণ সময়ও তো বেশি থাকবে না, বেশি আলোচনা করা যাবে না, হঠাৎ করে ধরুন মানে হঠাৎ করে, আচ্ছা পরে আসছি, যেমন ধরুন এখনকার দিনে আধুনিক যুগে সবচেয়ে বেশি যেটা দেখা দিচ্ছে ডায়াবেটিস, তারপরে আছে হাই প্রেশার। আমার মনে হয়, আমি এক্ষুনি পরিসংখ্যান আমার ঠিক জানা নেই, কিন্তু যতটুক মনে হচ্ছে প্রায় মানে 60% লোকেরই বোধহয় এই মানে আফটার 40 মানে ডায়াবেটিস এবং হাই প্রেশার, তারপরে ওবেসিটিতে এখন মানে ঘরে ঘরে বাচ্চাদের দেখা দিচ্ছে। তো এইগুলিতে আপনার এই মানে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি কিভাবে কাজ করবে? প্রাকৃতিক চিকিৎসাটাই হচ্ছে সম্পূর্ণটা প্রকৃতির নিয়ম। তো একটা জিনিস দেখুন, প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনি যে কোনো পাখি বা যারা মানে গৃহপালিত না যেগুলো আছে, এরা দেখবেন সবাই ভোর হলে পরেই খাওয়া শুরু করে। পাখিরা, আমি বাড়িতে পাখিদের জন্য খাবার দেই, ওদের একটু টাইম নিলে ওরা মানে ওরা কিচিরমিচির করতে শুরু করে, ওদের খাবার দিচ্ছি না বলে। সকালবেলা তো ঘুম থেকে উঠে খাওয়া, আবার দেখবেন সন্ধ্যার আগে খাওয়া শেষ,
এরা কোনোদিন সন্ধ্যার পরে খায় না। হ্যাঁ, যাদের যেসব পেট, যাদেরকে আমরা সন্ধ্যার পরে খাবার দিই, এদেরকে নিয়েই ডাক্তারের কাছে যেতে হয়। তাহলে তো ডিনার শব্দটাই চলে যাবে। একদম ডিনার কথা, এগুলো তো মানে আমাদের বাইরে থেকে আসা, ডিনার তো আমাদের নেই অ্যাকচুয়ালি ভারতীয় কালচারে। না, ডিনার নেই, নৈশভোজ আছে। নৈশভোজ যেটা আছে সেটাও সূর্যাস্তের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা সূর্যাস্তের। আপনি দেখবেন যে না, কথাটা ঠিকই, সূর্যাস্তের পরে মানে হালকা কিছু আমি খেলাম তাহলে বোধহয়। আসলে কি, খুব সিম্পলি যদি আমি বলি, নেচারোপ্যাথি ট্রিটমেন্টটা মানে ভগবানের শরণাপন্ন হওয়া। আচ্ছা আচ্ছা। ভগবান বলতে এখানে কোন ভগবান? প্রকৃতি। ভগবান হচ্ছে দুরকম, এক ভগবান হচ্ছে আমাদের তৈরি করেছেন, আরেক ভগবান হচ্ছে আমরা তৈরি করেছি। তো যে ভগবান আমাদের তৈরি করেছেন ওনার শরণাপন্ন হওয়া। সেখানে ভগবান মানে ভ মানে ভূমি, গ মানে গগন, ভ গ বান, বার ব হচ্ছে বায়ু, আ হচ্ছে অগ্নি বা আগুন, আর ন হচ্ছে নীল জল, মানে ক্ষিতি অব তেজ মরুজ পঞ্চমহাভূত। তো আমাদের এই যে প্রথমেই হচ্ছে ভ ভূমি, মানে ভূমি আমাদের যা দেয় তা আমাদের গ্রহণ করা উচিত। তো ভূমিতে আমরা খাওয়া পাচ্ছি, সেই আমাদের যা খাদ্যবস্তু ভূমিতে হচ্ছে, তো ভূমিতে যে খাবারটা দিচ্ছে সেটাই আমাদের খাওয়া। তার মানে ভগবানের যে রুলটা সেটা হচ্ছে আমরা যত বেশি আনকুকড খাবো তত আমরা হেলদি থাকবো। আচ্ছা, যত বেশি আনকুকড খাবো, এক এটা। তো তার মধ্যে আছে সেই ভূমিতে যদি এখন ধরুন মাছ খাবো, তো এটা কিভাবে আনকুকড খাবো? এইবার কথা হচ্ছে মাছ কি আমাদের খাদ্য? আমাদের যে শেপ, আমাদের দাঁতের শেপ, আমাদের জ্বর যে হা করার যে ক্যাপাসিটি, প্লাস আমাদের যে স্মল ইন্টেস্টাইন, কোনোটাই আমাদের মাংস খাওয়ার মতো না। আমরা টোটালি নন ভেজিটেরিয়ান, নন ভেজ না। আচ্ছা, কিন্তু মানুষকে কিন্তু বিজ্ঞানের ইয়েতে সর্বভুক বলা হয় মানুষ খায় বলে। আচ্ছা, আগের দিনের মানুষ তো খেত না, মুনি ঋষিরা তো কেউ নন ভেজ খেত না অবশ্যই। এবং আমাদের যে সবচেয়ে বড় হচ্ছে কি, কেন নন ভেজ খাওয়া আমাদের উচিত না, আমাদের শরীরে যে কয়টা অর্গান আছে, যাই আছে, তার থেকে বা আমাদের শরীরে যে সেল আছে তার থেকেও 100 ট্রিলিয়ন বেশি সেল হচ্ছে গাট ব্যাকটেরিয়া, যেটা আমাদের গাটে থাকে। আমাদের গাট ব্যাকটেরিয়া গুলোকে যদি আমরা টোটাল ওয়েট করি তাহলে তার ওয়েট 2.5 কিলো। আমাদের ব্রেইনের ওয়েটও 2.5 কিলো। তো তার জন্য গাট ব্যাকটেরিয়া বলাকে হয় সেকেন্ড ব্রেন। তো আমাদের গাট ব্যাকটেরিয়া হচ্ছে মেইন, আমাদের পুরো মেনটেন করছে আমাদের কোথায় প্রোটিনের দরকার, কোথায় কোন এনজাইমের দরকার, কোথায় কোন হরমোনের দরকার, সেটা গাট ব্যাকটেরিয়া মেনটেন করে। তো সেইভাবে আমাদের এনজাইম তৈরি হচ্ছে, এসে তৈরি হচ্ছে। গাট ব্যাকটেরিয়াটা আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে আমাদের হজমের প্রবলেম থেকে সমস্ত সমস্যা চলে আসে। মানে আপনি বলছেন যে আমিষ জাতীয় খাদ্য খেলে গাট ব্যাকটেরিয়াটা একদম নষ্ট হয়ে যায়। আচ্ছা, কারণ অ্যানিমাল প্রোটিন আমাদের গাট ব্যাকটেরিয়াকে নষ্ট করে। আচ্ছা, আমাদের জন্য প্রচুর প্রোটিন দিয়ে রেখেছে, আমাদের ডালে প্রোটিন আছে, আমাদের বাদামে আছে, সমস্ত শাকসবজিতে আছে। আর আমাদের সেই প্রোটিনটা গ্রহণ করার জন্য যে এনজাইম দরকার, যা দরকার, সেটা ওই গাট ব্যাকটেরিয়া জানে। আর আমাদের লিভার এমন একটা জিনিস যে সে প্রকৃতিতে যা আছে তার আইডেন্টিফিকেশন কোড নাম্বার ওর কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রকৃতির যে কোনো একটা খেলাম, সে লিভার চিনে যায় যে এটা ওর মানে পরিচিত, সে সেইভাবে সেটাকে পাঠাবে, গাট ব্যাকটেরিয়াকে বলবে, সেইভাবে পায়। কিন্তু আমার কাছে যখন আননোন আসবে বা আমার কাছে যখন কুকড আসবে, তখন সে আইডেন্টিফাই করতে পারে না, তখনই প্রবলেমটা হয়। আচ্ছা, যেমন অনেক আমার কাছে ক্যান্সার পেশেন্ট আছে বা ডায়াবেটিস যারা ইনসুলিন নিচ্ছে, এদেরকে তো আমি 2-3 মাসের জন্য কুকড বন্ধ করে দিই। কি খায়? ফল খাবে, স্যালাড খাবে, নাটস খাবে, নাটস মিল্ক খাবে, খাওয়ার অভাব নেই। তো ভাত খাবো না? দেই, একবার দেই কুকড ফুড, একবার দেই, পার্সেন্টেজটা কম, যেমন 20%, 80% আনকুকড খাবে, 20% কুকড খাবে। আচ্ছা, এতে কোনো মেডিসিন লাগবে না, এমনি সেরে যাবে। আর যদি সন্ধ্যার আগে খাবার খায়, খুব সহজ। তো সন্ধ্যার পরে না খেলে খিদে পাবে না? না, যদি খিদে পায় নাটস খেতে পারেন। আচ্ছা, কয়েকটা নাটস ভিজিয়ে রাখুন, সাথে কিশমিশ, খেজুর ভিজিয়ে রাখুন। খিদে যদি লাগে তাহলে দুটো খেয়ে নিন, আর জল খান, জল খাওয়ার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো এইটুকু করলে পরে হয়ে যাবে। আর 21 দিন মেনটেন করা, 21 দিন আমাদের বডি, মাইন্ড
সাউন্ড একদম সেট হয়ে যায়। यस, প্রথম দিকে মেইনটেইন করতেই কষ্ট, এটা একদম কারেক্ট কথা। 21 দিন লাগে, 21 দিন পরে আর প্রবলেমই হবে না। আমি সন্ধ্যার পরে কিছুই খাই না, তো কাজে আমার কোনো অসুবিধা নেই। বাবা, নিমন্ত্রণ থাকলে নিমন্ত্রণ বাড়িতে যাই দেখা করতে, খাই না। যদি কোনো জায়গায় একদম খেতেই হয় তাহলে একটু খেয়ে নিলাম। আচ্ছা, অকেশনালি আপনি একটু চিটিং ডায়েট নিতেই পারেন। হ্যাঁ, কিন্তু যাদের ডিজিজ আছে, যারা অলরেডি ভুগছে, মেডিসিন নিচ্ছে, তাদের জন্য তো একদম করা উচিত অন্তত 3 থেকে 6 মাস। যা আমরা এতক্ষণ বেশ কিছু মানে কথা শুনলাম নেচারোপ্যাথি সম্পর্কে। এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, ফিরে আসছি ব্রেকের পরে। আমরা ফিরে এলাম একটি ছোট্ট ব্রেকের পরে। আমরা আবার চলে যাচ্ছি শ্রী তপন বাবুর কাছে। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, আপনি মানে যেটা আমাদের আলোচনায় ছিল, সেটা ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কথা বললাম। এবার আমি জানতে চাইবো, এই যে আপনার এই নেচারোপ্যাথি প্রক্রিয়াটি, সেটা কি হার্ট অ্যাটাক বা ধরুন ব্রেইন অ্যাটাক এই ধরনের ব্যাপারে কতটুকু সাহায্য করতে পারবে? পুরোটাই সাহায্য করে, কারণ যেহেতু এটা রুলস, এটা একটা নিয়ম, প্রকৃতির নিয়ম। তো প্রকৃতির নিয়মে পার্টিকুলার কোনো একটা অর্গানের ওপরে কাজ করে না, কমপ্লিট বডির ওপরে কাজ করে। কারণ আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমাদের শরীরটা একটা মাত্র সেল থেকে তৈরি। একটা সেল মাল্টিপ্লাই করতে করতে একটা ফুল বডি হয়েছে। প্রতিটা অর্গানের সাথে, প্রতিটা সেলের সাথে তার একটা সিনক্রোনাইজেশন আছে। কোথাও একটু প্রবলেম হলে, এমন না যে হার্টে প্রবলেম হলে কিডনি টের পাবে না, তা না কখনো। আচ্ছা, তো যে কোনো জায়গায় আজকে যখন কোনো সময় অপারেশন করে গল ব্লাডার বাদ দিয়ে দেয়, পুরো বডিটা এফেক্টেড হয়। তো কাজেই এটা একটা সিনক্রোনাইজেশন ওয়েতে চলে। তো হার্ট অ্যাটাক বা হাই প্রেশার, মেইনলি হাই প্রেশার হয়, তো এর জন্য আমরা মেডিসিন নেই। আসলে সেই মেডিসিনে যাওয়ার কিছু নেই। যেমন একটা কথা হচ্ছে কি, যেমন আহার, বিহার, আচার, ব্যবহার। বিহার হচ্ছে আমাদের এক্সারসাইজ, ওই জিনিসটা আমাদের শারীরিক কসরত, যেটা খুব প্রয়োজন। আহারটা তো অবশ্যই প্রয়োজন, টোটালি ভেজিটেরিয়ান হওয়া উচিত। তো আহার, বিহার, আচার, আমি কারোর সাথে কথা বলবো, কারোর সাথে ব্যবহার করব, সেটা আচার ব্যবহারটা আমার সুস্থ হতে হবে। কারণ আমি যদি কাউকে একটা কটু কথা বলি, তাহলে তার এফেক্ট হয়তো আমি ওই সময় বলে দিলাম, কিন্তু তার এফেক্ট কিন্তু আমার ব্রেইন নিয়ে নিল, সেটার এফেক্ট আসবে শরীরে। তো কাজে এই জিনিসগুলো খুব দেখার দরকার। তারপরেও একটা কথা আছে যে আমাদের যদি ডায়েট আমরা ঠিক রাখি, তাহলে আমাদের মাইন্ড সেটও সেইভাবে হয়ে যায়। যারা খুব মানে কমপ্লিটলি ভেজিটেরিয়ান থাকে, আপনি দেখবেন, আপনি বেশ কিছুদিন আপনি ভেজিটেরিয়ান, আপনি দেখবেন মাইন্ড কুল হয়ে আছে, আপনি চট করে রাখবেন না, যেটার এফেক্ট শরীরে আসবে না। তো ফলে হার্টের জন্য আমার পার্টিকুলার যদি বলি না, নেচারোপ্যাথিতে কমপ্লিট বডি ট্রিটমেন্ট হয়। তো সেই জন্য যদি আমরা হাই প্রেশার, আমি একটা খুব সিম্পল টিপস বলছি, যেমন যারা অনেকে হাই প্রেশারে ভুগছে, আমরা শিবের মহাদেবকে আমরা জানি খুব মানে রাগী, খুব ইসে। তো শিবেরকে যখন আমরা পূজা করি, তখন কি করি, ওনার মাথায় বেলপাতা দিই, 3টে বেলপাতা দিই। তো এই বেলপাতার এমন গুণ, এই বেলপাতা সিদ্ধ করে জল খান, প্রেশার অটোমেটিক ডাউন থাকবে। আচ্ছা, তো প্রকৃতি সব দিয়ে রেখেছে, অনেক আমরা জানি না। আপনি মানে বেলপাতাতে প্রেশার কন্ট্রোল থাকবেই। এইবার বলুন যে হঠাৎ করে খুব শুট করলো, বেড়ে গেল, কি করা উচিত? বেড়ে গেলে আরও সিম্পল আছে, একটু গরম জলে বালতিতে নিন, 2 পা ডুবিয়ে বসুন, আর মাথায় একটা ভিজে গামছা চিপে মাথায় দিয়ে রাখুন,
15 থেকে 20 মিনিট অটোমেটিক ডাউন হয়ে যাবে প্রেশার। হ্যাঁ, কোনো মেডিসিন কোনো কিছু নেওয়ার দরকার নেই, অটোমেটিক ঠিক। আবার প্রেশার ডাউন হয়ে গেছে, কি করা, ডাবের জল চামিচ দিয়ে দিয়ে খাইয়ে পাটাকে একটু 2 বা 3টে বালিশের উপরে দিয়ে, মাথার নিচে কোনো বালিশ থাকবে না, জাস্ট এইভাবে মাথাটা নিচে পাটা উপরে শুয়ে দিলে আধ ঘন্টার মধ্যে প্রেশার আপ। আচ্ছা, তো খুব সিম্পল, এতে কোনো পয়সা খরচ নেই। হ্যাঁ, শুধু আমার জানতে হবে। তার জন্য আমরা বলি যে বিফোর মেডিকেশন উই নিড এডুকেশন, আমাদের জানা দরকার। তো হাই প্রেশার, এবার হার্ট অ্যাটাক এটা খুব সিম্পল। আমি আপনাদের মানে আজকে একেবি টিভির মাধ্যমে আমি বলতে চাই, আজকে ঘরে ঘরে হচ্ছে। আমি প্রত্যেককে বলবো যে আপনারা সাথে আদা রাখুন। আদা এমন একটা উপাদান যে যার তুলনা হয় না, কোনো মেডিসিনে তার তুলনা হয় না। কারোর হার্ট অ্যাটাক হলো, সেই হার্ট অ্যাটাকটা কিন্তু বোঝা যায় না সেটা হার্ট অ্যাটাক না গ্যাসের প্রবলেম হয়েছে। তো পেইনটা এখানে হয়ে হাতের দিকে যেতে থাকে। ওই মুহূর্তে যদি এরকম বড় একটা আদা কেউ মুখে চিবিয়ে খেতে থাকে, বসে, শুয়ে না বসে, তাহলে মানে যেই মাত্র চিবোতে চোখ দিয়ে জল পড়বে, সেটা পেইনটা ছেড়ে দেবে। এবং সেটা হয়েছে এটা মানে এত মানে কি বলবো, সরবিট্রেটের থেকেও বেশি স্পিডে কাজ করে আদা। এরকম আরো কিছু টিপস আপনি মানে বলে দিন আমরা দর্শকদের জন্য। মানে এগুলো হচ্ছে সিম্পল, যেমন হার্টের ক্ষেত্রে বললেন, এটা যাদের কোলেস্টেরল আছে, কোলেস্টেরলের জন্য মেডিসিন খাচ্ছে স্ট্যাটিন। আর শুনলে আশ্চর্য হবেন, স্ট্যাটিন যে সায়েন্টিস্ট তৈরি করেছেন, ওনার যখন কোলেস্টেরল বেড়েছে তখন উনি নিজে স্ট্যাটিন খায়নি, কারণ স্ট্যাটিনের সাইড এফেক্ট হচ্ছে ক্যান্সার। তো এতটাই ডেঞ্জারাস, কারণ স্ট্যাটিন যে জায়গায় কাজ করে সেখানে যতগুলো কেমিক্যাল তৈরি হয়, লাস্ট কেমিক্যালটা হচ্ছে কোলেস্টেরল। তো কোলেস্টেরলটাকে আটকানোর জন্য স্ট্যাটিন দিচ্ছে, মাঝখানে আরও 16-17টা এনজাইম তৈরি হয় যেটা আমার ফুল বডিকে কন্ট্রোল করে, ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রোডাকশন, ফলে বডির ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। যেই মাত্র এগুলোর ব্যালেন্স বিগড়ে যায় তখন সিগন্যালিং সিস্টেম গন্ডগোল হয়, আর সিগন্যালিং সিস্টেম গন্ডগোল হলে ক্যান্সার হবে। তো তার জন্য কিছু না, আদা, কাঁচা হলুদ আর রসুন সাফিসিয়েন্ট কোলেস্টেরলের জন্য, এই 3টে জিনিস। যাদের ব্লকেজ আছে, যাদের ডাক্তার বলে দিয়েছে যে আপনাকে বাইপাস করতে হবে বা এনজিওপ্লাস্টি করতে হবে, কিছু লাগবে না। 5 গ্রাম আদা, 5 গ্রাম কাঁচা হলুদ আর 1 কোয়া রসুন থেতো করে 1 গ্লাস জলে বয়েল করে 5-7 মিনিট বয়েল করে রাত্রে ঘুমানোর আগে খেলে পরে ব্লকেজ ছুটে যাবে, কোনো কিছুর দরকার নেই। কারণ বডিতে, হার্টে ভগবান আমাদের যে মেইন আর্টারিগুলো আছে তার সাথে প্রচুর কোলেটারাল আর্টারি দিয়ে রেখেছে, এগুলো বাইপাস করা আছে, এগুলো বন্ধ থাকে, ওইগুলোকে খোলা। তো এইগুলো খোলার জন্য আমাদের প্রথম হচ্ছে এটা খেলে পরে ব্লকেজটা ছুটে যায়। আর ওই যে আর্টারিগুলো খুলতে হবে তার জন্য আমাদের দরকার হচ্ছে নাইট্রিক অক্সাইড ফুড। নাইট্রিক অক্সাইড ফুডটা হচ্ছে কমপ্লিটলি আমাদের ভেজিটেবল থেকে আসে। আমরা যত ভেজিটেবল খাবো তত নাইট্রিক অক্সাইড ফুড যাবে। তো ভেজিটেবলের মধ্যে আমরা যত কুকড খাবো তত কিছু নিউট্রিয়েন্ট নষ্ট হয়ে যায়। তো যত বেশি আমরা খেতে পারবো, যেমন স্যালাড খাওয়ার আগে অবশ্যই স্যালাড খাওয়া উচিত। স্যালাড খেতে খেতে কোনোদিন স্যালাড খেতে নেই, আচ্ছা, স্যালাড আগে খেতে হয় তারপরে খাবার খেতে হয়, এই হচ্ছে রুলস। তো কাজেই এই যদি হয় তাহলে হার্টের সমস্ত কোলেটারাল খোলা থাকবে, কোনোদিন বন্ধ থাকবে না, আর কোলেস্টেরলের সেই ব্লকেজ থাকবে না। এইভাবে হার্টকে করা যায়। তো সেই কারণে যদি আমার এই জিনিসটা থাকে তাহলে কোনোদিন স্ট্রোক হবে না, কোনোদিন ব্রেন স্ট্রোক হবে না। ব্লকেজ থেকেই ব্রেন স্ট্রোক হয়, তাহলে ওগুলোকে আপনি আটকাতে পারবেন। তো আপনি এই যে এতগুলি কিছু আপনি কোথা থেকে শিখেছেন এগুলি? মানে মানে শিক্ষাগুরু কি কারোর কাছ থেকে? এমনিতে হ্যাঁ, শিক্ষাগুরু তো অবশ্যই আছে। আমার মেইন শিক্ষাগুরু বলবো আমি ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, মানে ওয়ার্ল্ড ফেমাস মেডিকেল নিউট্রিশনিস্ট। এছাড়াও আমি আমার যে 7 জন শিক্ষাগুরুকে আমি সপ্তঋষি বলি। আরেকজন হচ্ছে বিখ্যাত বড় কার্ডিওলজিস্ট, যিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ 3টাই পেয়েছে, ডক্টর BM হেগড়ে, কর্ণাটকের। উনি এত বড় কার্ডিওলজিস্ট, আজ পর্যন্ত একটাও হার্ট অপারেশন করেননি, করতে হয়নি। উনি এইভাবেই শিখিয়েছেন, হার্টের কোনো দরকারই নেই, হার্ট ভালো আছে। কোলেস্টেরলের ব্যাপারে ওনার প্রচুর ভিডিও আছে,
আপনি দেখলে পাবেন যে কোলেস্টেরল তো আপনার মানে ভালো, কোলেস্টেরল না থাকলে তো মানুষ মরে যাবে। কোলেস্টেরল শরীরে না থাকলে, কোলেস্টেরল কি করে, কোলেস্টেরল তো লিভার তৈরি করে। তো আমাদের যে আর্টারিতে ব্লাড দৌড়াচ্ছে, তো যেমন পাইপের মধ্যে যখন জল যায়, পাইপ মাঝে মধ্যে নষ্ট হয়, তো এরকম কোলেস্টেরল এই যে ব্লাড যে ফ্লো করে, এতে আর্টারির ওয়ালগুলো ক্ষত হয়। সেই ওয়ালটাকে আমাদের যে রিপেয়ার করে, সেটার জন্য কোলেস্টেরলের দরকার, ওটা দিয়ে করে। তো কোলেস্টেরল আমার শরীরে যতটা দরকার ততটা লিভার দেবে, কিন্তু আমরা যদি এক্সট্রা কোলেস্টেরল খাই তাহলেই প্রবলেম। তো এক্সট্রা কোলেস্টেরলটাকে, কারণ কোলেস্টেরল বানানোর ক্ষমতা একমাত্র অ্যানিমেলের, প্ল্যান্ট কোনোদিন কোলেস্টেরল বানায় না। তো অ্যানিমেল যত আমরা খাবো তত আমাদের শরীরে এক্সট্রা কোলেস্টেরল ঢুকবে। আচ্ছা, তো কাজে কোলেস্টেরল আমার বেশি, অ্যানিমেল ফুড পুরো বন্ধ। তার মধ্যে দুধও আছে, দুধের জিনিস খেতে নেই। দুধ এবং দুধের প্রোডাক্ট, সমস্ত অ্যানিম্যাল প্রোটিন, অ্যানিম্যাল ফুড, এগুলোকে বন্ধ। এগুলোকে বন্ধ করে শুধু যদি ভেজিটেবলে থাকে, কোলেস্ট্রল আপনা থেকেই কমে যাবে। শরীরে যতটা প্রয়োজন ঠিক ততটাই লিভার সিক্রেট করবে। তো আমার বাইরে থেকে কন্ট্রোল কোনোদিন করা ঠিক না, কারণ আমাদের প্রত্যেকের একটা হোমোস্টেসিস আলাদা আছে। যেমন আমার পায়ের জুতো আপনার পায়ে লাগবে না, তেমন আপনারটাও আমার লাগবে না। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আলাদা, সব কিছু আলাদা, তার হোমোস্টেসিসও আলাদা। তো সেই ক্ষেত্রে যেমন আমার ভেতরে কি হচ্ছে সেটা কন্ট্রোল করবে আমার ভেতরের দেওয়া যে ডাক্তার, সে। তো ওই হোমোস্টেসিসটা হচ্ছে আমাদের ওইটা। তো আমাকে বাইরে থেকে কন্ট্রোল না, আমি তাকে সেই পরিবেশ দেব যাতে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। যাই হোক, অনেকটাই মানে জানলাম, অনেক কিছুই জানতে পারলাম। তো এইবার যেটা আমি জানতে চাইবো, আমরা একদম শেষের দিকে এসে পড়েছি। ইমার্জেন্সি পিরিয়ডে, যেমন ধরুন হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, অনেক সময় কি হয়, যেমন হঠাৎ করে হয়তো স্ট্রোক হয়ে গেল, বা স্ট্রোকেরটা অবশ্যই আপনি বলেছেন, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, তখন আপনার এই মানে নেচারোপ্যাথিটা, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অলওয়েজ অ্যালোপ্যাথি বেস্ট। কারণ অ্যাক্সিডেন্ট বা এই ধরনের হঠাৎ করে হাত ভেঙে গেছে, আমাকে অ্যালোপ্যাথিতে গিয়ে তাকে সেট করতে হবে। যদিও আয়ুর্বেদিকতেও তা আছে। আচ্ছা, এটাই আমি জানতে চাইছিলাম, আছে কি? আছে যে আয়ুর্বেদিকে নিলে পরে সেট করে ওরা ব্যান্ডেজ করে দেবে, সব ঠিক আছে। কিন্তু এমন কিছু সিচুয়েশন অনেক সময় হয়ে যায়, মানুষও পাজলড হয়ে যায় অনেক সময়। তো আমরা সেই ক্ষেত্রে বলি যে ইমার্জেন্সিতে অ্যালোপ্যাথি দেখাও, কিন্তু ফর দ্য টাইম বিং, এরপরে আবার লাইফস্টাইল চেঞ্জ করে জায়গায় চলে আসে। কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনকে ট্যাকেল করাটা, কারণ অ্যালোপ্যাথিতেই সমস্ত মেশিনারি সব কিছু আছে, তো ওখানটাই ঠিক। কিন্তু বাকি সমস্ত কিছু লাইফস্টাইল যত ডিজিজ আছে, সেই ডিজিজগুলোকে নিজে থেকেই আগে ঠিক করে নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে অনেক সময় মানে ওই ইমার্জেন্সিটাও অনেক সময় আসে না। তবে যেমন বললাম, হাই প্রেশার, হঠাৎ করে প্রেশার বেড়েছে, কি করব, প্রচণ্ড পেইন হচ্ছে, ওই ইমার্জেন্সিটা আগে তো বাড়িতে আদা খাও। কারণ কেন, আমি একটা হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাম্বুলেন্সটা আসতেও তো টাইম লাগবে, তো অনেক সময় টাইমটাও তো পাওয়া যায় না। তো এটা ইমার্জেন্সি, এই ইমার্জেন্সি অ্যাপ্লাই করা হোক, তাহলে অন্তত হসপিটাল পর্যন্ত তো যাওয়া যাবে। অনেক সময় অনেক ক্ষেত্রে যেতেও প্রয়োজন পড়বে না যাওয়ার, এই আর। আচ্ছা, যাই হোক, এবার আমরা একদম শেষ প্রশ্ন যেটা থাকবে, আপনি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, হ্যাঁ, এতক্ষণ তো সবকিছুই বললেন, একদম অল্প কিছু কথায় কি বলতে চান যে এই প্রাকৃতিক চিকিৎসা নিয়ে? প্রথম তো আমি সবাইকে বলবো যে আমিষ পরিহার করা। হ্যাঁ, নেচারোপ্যাথি মানেই প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম মেনে চলা। তো সেই ক্ষেত্রে না, মানে আমি বলতে চাইছি একদম সকালবেলা উঠে সেরে ডায়েটটা কিরকম হওয়া উচিত। তো সেখানে প্রথম হচ্ছে যে 60 থেকে 70% আনকুকড খাওয়া, আচ্ছা, এবং সেটা সকালে এক নাম্বার। তো সেক্ষেত্রে ফ্রুটস, স্যালাডস, এগুলো আনকুকড যা খাওয়া যায়। 30 থেকে 40% কুকড ফুড, এবং সেটাও দুপুরবেলা বা যতক্ষণ রোদ আছে। কারণ আমাদের যে ভগবান, সেই আগুন, অগ্নি যতক্ষণ থাকে ততক্ষণ আমার গাট ব্যাকটেরিয়াও খুব অ্যাক্টিভ থাকে। তো কাজে যতক্ষণ সূর্য আছে ততক্ষণই খাওয়া উচিত। তো এটা খাওয়া, পাশাপাশি যে জিনিসগুলো আমাদের শরীর পছন্দ করে না সেটা হচ্ছে রিফাইন অয়েল পছন্দ করে না।
রিফাইন সুগার পছন্দ করে না, রিফাইন আটা পছন্দ করে না, মানে ময়দা। আচ্ছা। তেমনি রিফাইন অক্সিজেনও পছন্দ করে না, যেটা আমাদের অক্সিজেন সিলিন্ডার থেকে নিতে হয়। কারণ আমাদের লাংস অক্সিজেনের জন্য তৈরি না। আমরা যে শ্বাস নিই, আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়েছে আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। সেখানেও অনেক বড় ভুল। আমরা শ্বাস নেই বাতাস। বাতাসের 70% নাইট্রোজেন, 20%-এর মতো অক্সিজেন। তাহলে আমি কেন অক্সিজেন বলবো? আমি বাতাস নেব। আমার লাংসটা বাতাসের জন্য তৈরি, ওখান থেকে সে অক্সিজেনটাকে আলাদা করে। তো সেরকম রিফাইন কোনো জিনিস নেওয়া উচিত একদমই। আর পাশাপাশি হচ্ছে সন্ধ্যার পরে খাওয়া একদম নিষেধ। যাদের বিশেষ করে গ্যাসের সমস্যা, ত্রিপুরা রাজ্যে তো গ্যাস ঘরে ঘরে, তাদের জন্য একটা ছোট্ট টিপস বলি। সকালবেলা অনেকেই ঘুম থেকে উঠে এই যে পেন্টোপ্রাজোল বা এই ধরনের গ্যাসের ট্যাবলেট খায়। কিছু দরকার নেই, 6-7টা তুলসী পাতা আর 5 গ্রাম আদা চিবিয়ে চিবিয়ে খেলে প্যারাসিটামল এই পেন্টোপ্রাজোল প্যান 40-র সমসাময়িক অনেক বেশি এফেক্টিভ। যদি তুলসী পাতা আর আদা বাহ খেলেই ব্যাস গ্যাসের সমস্যা কমে যাবে। তবে গ্যাসের সমস্যা শুধু আদার উপরে নির্ভর করে না, সেটা নির্ভর করে আমি খাওয়াটা কিভাবে খাচ্ছি। প্রথম হচ্ছে জল খাওয়াটাও একটা মানে সায়েন্স। জল কোনোদিন দাঁড়িয়ে খেতে নেই, কখনোই না। দাঁড়িয়ে জল খেতে নেই। আর জল খেতে হয় চুমুক দিয়ে, এক ঢোক নিয়ে আসতে। পাখি যেভাবে খায়, একটা ড্রপ নেয়, নিয়ে গেলে তারপরে খায়। তো আমরা ভেজিটেরিয়ান যারা, যেমন গরু, ঘোড়া, এরা দেখবেন জল যখন টেনে খাচ্ছে, আমরাও কিন্তু টেনেই খাই, গ্লাস দিয়ে টেনে খাই। নতুন আধুনিক সভ্যতায় আমরা এখন ওইভাবে খাই, ওইটা ক্ষতিকর। গ্লাস দিয়ে টেনে খাবো, কিন্তু এক ঢোক মুখে নেব, নিয়ে গিলবো, তারপরে নেক্সট ঢোক নেব। আচ্ছা, এইভাবে জল খেতে হয়, সিপ সিপ করে। জল যদি আমরা ঢকঢক করে খাই, তাহলে জলটা বেরিয়েও যাবে আর সেটা কোনো কাজে আসবে না। এটা তখন মেডিসিন হবে না, সেটা তখন পয়জন হবে। তো তার জন্য জল খাওয়াটা একটা বিরাট ব্যাপার। আর খেতে বসে কখনো জল খেতে নেই, অন্তত 1 ঘন্টা পরে। আর যদি খেতে বসে জল খেতে হয়, এরকম অনেকের আছে যে খাবারটা মুখে দিলেই একটা পড়ে, বান পড়ে, তো সেই ক্ষেত্রে একদম ফুটন্ত গরম জল নিয়ে বসতে হবে, জাস্ট 1 ঢোক। কারণ তখন আমার অ্যাসিড সিক্রেশন হচ্ছে। ওই অবস্থায় ঠান্ডা জল দিলে অ্যাসিড সাবসাইড হয়ে যাবে, গরম জল দিলে অ্যাসিডটা আরও তেতে উঠবে। তো সেই ক্ষেত্রে গরম জল, তাও অল্প। তো জলটা একটা সন্ধ্যার পরে জল খাওয়া যাবে। আর যদি খিদে লাগে তাহলে নাটস খাওয়া যায়। তো মোটামুটি এইটুকু যদি কেউ মেনটেন করে, তাহলে অন্তত 50% ডিজিজ তো চলে যাবে। যাক, আমরা এতক্ষণ শ্রী তপন দত্তের কাছ থেকে আমরা সব শুনলাম কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে, প্রাকৃতিক পদ্ধতিতে আমরা নিজেকে সুস্থ রাখবো, ভালো থাকতে পারবো। এই ব্যাপারে উনি অনেকটাই আলোকপাত করলেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা এই টক শোটা দেখলে উপকৃত হবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে এই টক শোতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।